পর্বতপুর গ্রামে দুজন ভাই থাকত। দুজনই কৃষক ছিল আর দুজনই নিজের বউয়ের সাথে থাকত। কিন্তু বড় ভাই সূর্য ছোট ভাই মনীষকে ঈর্ষা করত। সবসময় ও পুরো জমিন আর ক্ষেত হাতড়ানোর কথা ভাবত। সূর্য নিজের বউ পায়েল আর মনীষ নিজের বউ খুশবুর সাথে নিজের বাড়িতে থাকত। বাড়ি তো একটাই ছিল, কিন্তু ওখানে মেলামেশা একদমই ছিল না। দুজন পরিবার সব সময় একে অপরের বিপক্ষেই থাকত। মনীষ নিজের বউ খুশবুর সাথে খেতে যাচ্ছিল, তখনই ওখানে সূর্য নিজের বউয়ের সাথে পৌঁছলো। শোনা যাচ্ছে আমাদের ফসল নাকি এই গ্রামে সবার থেকে ভালো হয়েছে। আমাদের জমিতে এবারে সোনার ফসল ফলেছে। আরে আমি তো আনন্দে উতলা হয়ে পড়েছি। আর অন্যের ফসল দেখে মনে হচ্ছে যে ওদের বাড়িতে কানাকড়িও পৌঁছবে না। মনে হয় বর্দার ক্ষেতের ফসল এইবার খুব ভালো হয়েছে, আর সেই জন্যই তো এত খুশি হয়েছেন। তাদের দুজনের কথা শুনে মনীষ আর খুশবু দুজনই মন খারাপ করে খেতে চলে যায়। আরে আমাদের ফসলও তো কিছু কম হয়নি। আমরা পরের বারের ফসলের জন্য এখন থেকেই পরিশ্রম করা শুরু করে দেব। এইবার আমরা দামি দামি খাদ দেব খেতে, আর আমিও তোমার সাথে পরিশ্রম করব। দুজনই ওখান থেকে নিজের বাড়িতে চলে যায়। পরের দিন বাজারে গিয়ে ফসলের দাম বেরোনোর কথা ছিল। সমস্ত কৃষক নিজেদের ফসল নিয়ে আসে। সূর্য আর কোয়েলও ওখানে আসে। তোমাদের ফসল তো খুবই কম, এই ফসলগুলো তো আমাকেই বিক্রি করে দাও, তার দাম তো আমিই দিয়ে দেব। না, তোমার নামই শুধু কোয়েল, আর কথাবার্তা খুবই কঠিন। যাই দাম হবে ফসলের সেটা আমরা দেখে নেব। এইটুকু শুনেই কোয়েল ওখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়, আর খুশবু নিজের ফসলের দাম দর করতে লাগে। এসো খুশবু দিদি, তা এবারে তোমাদের ফসল কেমন হয়েছে? দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, তাই না? কি বলবো দাদা, এবার ফসল তো ভালো হয়েছে, কিন্তু কম হয়েছে। ছোলার ক্ষেত আর কোথায় আজকাল কেউ করে। ছোলার চাষ কম হয়ে গেছে বলেই তো আজকাল ছোলার দাম এতটা বেড়ে গেছে। খুশবু নিজের ছোলার ফসল নিয়ে বাজারে দাম দর করছিল যে তক্ষুনি কোয়েলের চালের ফসলের দাম বেরোলো। আর এই দামটা দেখে সূর্য আর কোয়েল খুব নিরাশ হয়ে যায়। আর অন্যদিকে মনীষ আর খুশবু ছোলার আসল দাম শুনে খুশি হয়ে যায়। আমি তোমাকে বলেছিলাম যে এবারে আমরা ছোলার চাষ করি, কিন্তু তুমি আমার কথা শুনলে না। এবার দেখো, আমাদের থেকে বেশি ছোলার দাম মনীষ পেয়ে গেল। আরে, এটা আবার এমন কোন বড় কথা? আমরাও পরের বছর ছোলার ফসল করব, এটা তো খুবই সহজ ব্যাপার। সূর্য আর কোয়েল দুজনই ছোলার খেতি প্রস্তুত করে। অন্যদিকে মনীষ আর খুশবু ছোলার ফসলের তৈরি করতে শুরু করে দেয়। এই যে শুনছো, এইবারে আমাদেরকে আরো ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এবারেও কিন্তু আমরা ছোলাই চাষ করব। হ্যাঁ, সময় কাটতে শুরু করে। সূর্য দামি দামি খাদ এনে তার ছোলার ফসলে ছড়িয়ে দিচ্ছিল, আর তাদের ফসল খুব ভালোভাবেই হচ্ছিল। শোনো গিন্নি, আমাদের জমির চারিদিক থেকে কাঁটা তার দিয়ে ঘিরে দিতে হবে, যাতে কোনো গরু বাছুর এরা সব না এসে আমাদের ফসল খেতে না পারে, বুঝেছো? না গো, এমনিতেই আমাদের ফসলে অনেক টাকা খরচা হয়ে গেছে, আর এখন আমরা আর খরচা করতে পারবো না। আরে, এটা ছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় নেই। যদি জন্তু জানোয়ার আমাদের ফসল খেয়ে নেয়, তাহলে আমাদের কাছে কি থাকবে আর? তোমার ভাই মনীষ তো কাঁটা বা তার লাগায়নি, তাহলে আমরা কেন অস্থির হচ্ছি? মনীষ তার ক্ষেতের দেখাশোনা খুব ভালো করে করছিল। প্রত্যেকদিন রাতে ও ক্ষেতের পাশেই খাট লাগিয়ে ঘুমিয়ে পড়ত। এইবারে আমি আমার জমির বেশি বেশি করে পাহারা দেব। আরে, এই ছোলা বিক্রি করেই তো আমি আমার সারা বছরের সংসার চালাবো, বুঝতে পেরেছো? আমাদের মনের কামনা যেন পূরণ হয়। আমরা আরো পরিশ্রম করব আর ফসল কেটে বাজারে বিক্রি করব। যখন সূর্য মনীষের ছোলার ক্ষেত দেখল, তখনও দেখে খুব অবাক হয়ে গেল। মনীষের ক্ষেতে ছোলার ফসল খুব ভালো এবং সোনার মতো চমকাচ্ছিল। সমস্ত জিনিস দেখে ও নিজের বউ কোয়েলের কাছে যায় আর ওকে সমস্ত কথা বলে। আজকে আমি মনীষের জমিটা দেখলাম। আরে, আমাদের জমির থেকে তো ওর জমিতে 10 গুণ বেশি ফসল ফলেছে, বুঝেছো? এটা কি করে সম্ভব আমি সেটাই বুঝতে পারছি না, কিন্তু এটাই হলো সত্যি। কিন্তু এটা কি করে সম্ভব?
না তো দামি খাদ, না তো কোনো চৌকিদারি। তা সত্ত্বেও এত ভালো ফসল কি করে? আমি আর কোনো ঠাট্টা শুনতে চাই না ওই খুশবুর কাছে। তোমাকে কিছু করতে হবে গো। আরে দাঁড়াও, এর একটা উপায় আমার কাছে আছে। আমি একজন তান্ত্রিককে চিনি, উনি এর কোনো উপায় বের করতে পারবেন। তুমি ভেবে নাও ওই মনীষের অন্তিম সময় এসে গেছে। সূর্য আর কোয়েল দুজনই তান্ত্রিক বাবার কাছে যায় আর ওনার কাছে এই সমস্যার সমাধান চায়। হরিবল হরিবল। শোন বাছা, আমি তোর সব কথা শুনে নিয়েছি। আমি তোকে একটা ওষুধ দিচ্ছি। এই ওষুধটা নিয়ে যা আর তোর ভাইয়ের ফসলের উপরে ছিটিয়ে দিবি। তখন দেখবি ফসলগুলো সব লোহার হয়ে গেছে। তান্ত্রিক সূর্যকে একটা ওষুধ দেন, যেটা মনীষের ফসলে ছড়াতে হবে। আগে আমরা সেটাই করব। আর রাত হতেই মনীষের ক্ষেতে গিয়ে সূর্য সমস্ত ফসলে ওই ওষুধ ছড়িয়ে দেয়। সকাল হতেই যখন মনীষের ঘুম ভাঙে, তখন ও ফসল দেখে অবাক হয়ে যায়। ও ওখানেই বসে কাঁদতে শুরু করে। হায় ঈশ্বর, এটা কি হলো? আমার ফসল লোহার হয়ে গেল যে। আমি কার কি ক্ষতি করেছি ঈশ্বর? এসব কি করে আমি আমার সংসার চালাবো? খুশবু, খুশবু কোথায় তুমি? এই দেখো, আমাদের ফসল নষ্ট হয়ে গেছে। মনীষের আওয়াজ শুনে ওখানে খুশবু আর পুরো গ্রাম চলে আসে, আর তার সাথেও সূর্য আর কোয়েলও আসে। এইসব কি করে হলো গো? আমাদের ফসল তো খুব ভালো ছিল, আমি নিজেই দেখলাম। আর এখন আমরা কি করব? লোহার ছোলার ক্ষেতি দেখে সূর্য আর কোয়েল খুব খুশি হলো আর বলতে লাগলো, আরে কোনো ব্যাপার না ভাই, তুই কয়েকদিন আমার কাছ থেকে ছোলা নিয়ে নিস আর সেটা বানিয়ে খেয়ে নিস। এখন কি আর করা যাবে বোন, এখন কান্না বন্ধ করো আর আমাদের বাড়িতে এসে ছোলা খেয়ে নিও। আমি কাঁদছি কোথায়? আমাদের সাথে যা কিছুই হোক না কেন, কিন্তু তোমাদের বাড়িতে আমরা আসবো না। তুমি চিন্তা করো না। দুজন পরিবারের ঝগড়া দেখে প্রধান ওখানে চলে আসেন আর বলেন, আরে এই যে মনীষ বাছা, আরে এতে কাঁদার কি হলো? আরে তোমার তো খুশি হওয়া উচিত। কিন্তু কিভাবে? আমার এই ফসল আর কে কিনবে? আরে একবার ভেবে দেখো, ছোলা বিক্রি করে তুমি খুব কম পয়সায় পেতে। আরে এখন তো তোমার জমিতে লোহার ছোলা রয়েছে, আর এই সময়ে বাজারে লোহার ভীষণ ব্যবসা চলছে, বুঝেছো? তুমি অনেক বড় লোক হতে চলেছো যদি এই লোহাগুলো বিক্রি করে দাও তাহলে। আপনি কি সত্যি বলছেন? আচ্ছা, আপনি কি কাউকে চেনেন যে আমাদের এই লোহার ফসল কিনে নিতে পারবে? আরে আমি চিনি, তুমি একদম চিন্তা করো না, বরং আনন্দে দিন কাটাও। যার গা জ্বলার তার গা জ্বলবে। প্রধানের কথা অনুযায়ী মনীষ তার লোহার ছোলার ক্ষেতি বিক্রি করে দিল আর খুব খুশি মনে বাড়ি চলে এলো। আর অন্যদিকে সূর্য আর কোয়েলের ফসল বাজারে খুব কম দামে বিক্রি হলো। ওরা তাদের শিক্ষা পেয়ে গেল। মনীষ আর খুশবু বড় বাড়িও তৈরি করে ফেললো আর ওখানেই হাসি খুশি থাকতে শুরু করলো। রানীগঞ্জ নামের একটি গ্রাম ছিল। গ্রামের নামটাই শুধু রানীগঞ্জ ছিল, কারণ ওখানকার জমিদার খুবই বাজে আর পাপী লোক ছিল। লোকেদের পয়সা লুট করে নিত। এরকম সে শুধু করতই না, বরং এরকম করা তার উদ্দেশ্য ছিল। মালিক, এই টাকাগুলো আমি আমার যে জমি বেচেছিল সেটা বিক্রি করে পেয়েছি। বাকি জমি আপনার কাছে আগের থেকেই বন্ধক রাখা আছে মালিক। আর ওই জমিটা বিক্রি কাকে করেছো? আমাকে কেন করনি? আমি ওই জমিনগুলো আপনার ছোট ভাই রুদ্র ঠাকুরকে বিক্রি করেছি। আমি সেসব শুনতে চাই না। আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিও, না হলে আমি তোমার পরিবারকে দিয়ে আমার বাড়ির কাজ করাবো, বুঝেছো? মালিক, আমার ওপর দয়া করুন। আমার কাছে পয়সা কড়ি নেই, আর নাই কিছু বেঁচে আছে, আর জমিনও নেই। কথা আমার তো শুধু একটা পরিবার আছে, এখন সেটাকেও আপনি বন্দি করিয়ে কাজ করাতে চান। নিয়ে এসো, তোমার বড় ছেলেকে আমার বাড়িতে কাজে রেখে দাও, তাহলে এই পয়সা যখন শোধ হয়ে যাবে তখন তোমার ছেলেকে ছেড়ে দেব। জমিদারের আতঙ্কে গ্রামের সবাই ভয় ভয় থাকতো, তাই যখনই ও যেখান দিয়ে যেত সবাই সরে যেত আর গ্রামের লোকেরা বাড়ির দরজা বন্ধ করে দিত। জানি না এই জমিদার থেকে আমরা কবে যে মুক্তি পাবো। রাতের ঘুম কেড়ে নিচ্ছে আর দিনে শান্তি করে থাকতে দেয় না, যত সব। শেষবার আমি কবে ঘুমিয়েছি সেটাও মনে করতে পারছি না।
শেষবার আমি মায়ের কোলে ঘুমিয়েছিলাম, অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিলাম, কিছুতেই ঘুম ভাঙছিল না আমার, এত বেশি ঘুমাচ্ছিলাম। আর এখন 3-4 দিন হয়ে গেল আমি ভালো করে ঘুমোতে পারিনি, জানি না কবে সেরকম শান্তি করে ঘুমোতে পারবো। আমি তোমার অবস্থা একদম বুঝতে পারছি, কিন্তু এর খুব তাড়াতাড়ি কোনো না কোনো উপায় বার করতেই হবে। আমরা সবাই গ্রামবাসীরা মিলে পুলিশে কমপ্লেন করে দিই। তুমি একদম ঠিক কথা বলেছ। আমাদের গ্রামের লোকেরা মিলেমিশে জমিদারের এগেনস্টে কিছু কমপ্লেন করলে পুলিশ স্টেশনে সবকিছু হয়তো ঠিক হয়ে যেতে পারে। ওর আসল জায়গা জেলেই, তাই না? বৈকুণ্ঠ সমস্ত গ্রামবাসীদের এক জায়গায় জড়ো করে, তারপর পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে গিয়ে তারা বৈকুণ্ঠ নিজেদের সমস্যার কথা বলে। দেখো, আমি এতে তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। ওই জমিদারের পहुंच অনেক ওপর অবধি আছে। আমাকে আর আমার পুরো ডিপার্টমেন্টকে ও ট্রান্সফার করে চাকরি থেকে বারও করতে পারে ও। দয়া করে তোমরা এইসব কাজ একদম করো না, আর আমাদেরকে আমাদের মতন করে থাকতে দাও তো। গ্রামবাসীরা পুলিশের লোকেদের কাছ থেকেও কোনো সাহায্য পায় না, কিন্তু গ্রামবাসীরা যে নালিশ করেছে পুলিশ স্টেশনে গিয়ে সেটা ঠাকুর জমিদার জানতে পেরে যায়। তারপর সে সবাইকে বলে, আমি শুনলাম যে তোমরা গ্রামবাসীরা নাকি আমার ব্যাপারে নালিশ করার জন্য পুলিশ স্টেশনে গিয়েছিলে, আর তাদেরও নাম জানতে পেরেছি যে যারা ওখানে গিয়েছিল। কি বৈকুণ্ঠ? মালিক মালিক, হ্যাঁ আমি তো শুধু এমনিতেই আমার মায়ের হাতের পলাটা চুরি হয়ে গেছিল, সেটার জন্য কমপ্লেন করতে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনেছি তোমার মা অসুস্থতায় প্রায় ভোগেন, তাই না? এই যে যাও তো, ওর মাকে বাইরে বের করে নিয়ে এসো, যাও, তার চিকিৎসা আমি করব। জমিদার নিজের পুষে রাখা গোলামগুলোকে পাঠিয়ে বৈকুণ্ঠর মাকে ডেকে নিয়ে আসে। আমি যদি তোমাকে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিই না, তাহলে তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। জমিদার এই কথা বলে বৈকুণ্ঠর মাকে ধাক্কা দিয়ে দেয়। মা, তোমার কোথাও ব্যথা লাগেনি তো মা? আমাদের মতো গরিবদেরকে বিরক্ত করে তুই খুব আনন্দ পাচ্ছিস না? দেখিস, এই গরিবদেরই বোঝ তোর মাথার ওপরে আসবে আর তুই ঝুঁকে যাবি। আমি ভগবতী মায়ের কাছে প্রার্থনা করছি, যা, আমি শ্রাপ দিলাম তোকে যে তুই সারা জীবন কুড়ো হয়ে থাকবি। ওই বুড়িমার এই কথা বলাতেই খুব জোরে একটা বিদ্যুৎ চমকায়, আর খুব জোরে হাওয়াও দেয়, আর খুব জোরে একটা আলো আসে, সেটা জমিদারের গায়ের ওপরই পড়ে, আর তার ফলে সে কুঁজো হয়ে যায়। এটা কি করে হলো? কি করে হতে পারে এটা? না, আমি কুঁজো হতে পারি না, না। কুঁজো হয়ে যাবার পরই জমিদার ওখান থেকে চলে যায়, আর গ্রামবাসীরা ওকে কুঁজো হতে দেখে অবাক হয়ে যায়। এটা আমার সাথে কি হয়ে গেল? এ কিরকম অন্যায় হলো আমার সাথে? হায় ঈশ্বর, এ কিরকম সর্বনাশ হলো ঈশ্বর! এগুলো আপনার দ্বারা করা পাপ আর অধর্মেরই ফল। আরে অল্প পয়সায় তো নিয়েছিলাম আমি ওদের থেকে, তার জন্য এত বড় শাস্তি কি করে সহ্য করব? হায় ঈশ্বর! এটা কিছু টাকা পয়সার জন্য নয়, ব্যাপারটা হলো গরিবদের থেকে পাওয়া হায় আর বাজে কাজের কর্ম। আপনার এই শ্রাপ আমার আর আমার বাচ্চাদের না লেগে যায়, তাই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, নিজের বাচ্চাদেরও নিয়ে যাচ্ছি। জমিদার কুঁজো হয়ে যাবার কারণে ওই জমিদারের স্ত্রী নিজের বাচ্চাকে সঙ্গে করে নিয়ে জমিদারকে ছেড়ে চলে যায়। জমিদারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, অনেক মাস কেটে যায়, আর তারই মধ্যে ওই কুঁজো অনেক বৈদ্য, ডাক্তার, অনেক লোককেই নিজের কুঁজো হওয়ার কারণে জিজ্ঞাসা করে যে কি করে সুস্থ হওয়া যায়। এর কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। তোমার কুঁজো হওয়াটা হয়তো আর কখনোই ঠিক হবে না। এরকম করে বলবেন না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিছু না কিছু উপায় তো থাকবেই। এই ব্যাপারে আমি কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু যার জন্য তোমার এই ক্ষতিটা হয়েছে তুমি তার কাছে গিয়ে ক্ষমাটা চেয়ে নাও, বুঝলে? তাহলে তুমি ঠিক হয়ে যাবে। এই ভুলে যাও না বৈদ্য, আমি হলাম এই গ্রামের সব থেকে বড় জমিদার ঠাকুর, আর ঠাকুর কখনো কারুর সামনে মাথা নত করে না। এখানকার গাছপালা, পশু পাখি, ফসল, জল সব আমার। তুমি বলছো যে আমি ক্ষমা চাইবো ওদের কাছে গিয়ে? তুমি এখনো অহংকারে ভুগছো, তোমার তাহলে এই অবস্থায় থাকা উচিত। আরও কয়েকটা দিন পেরিয়ে যায়, কিন্তু জমিদার কুঁজো হওয়ার এই রোগটা কখনোই ঠিক হয় না। তারপর সে অসহায় হয়ে তারপর সেই বুড়িমার কাছে চলে যায়, আর তার কাছে গিয়ে বলে, তোমার অভিশাপের কারণে আমি এত কিছু কষ্ট পেয়েছি, দয়া করো, আমার উপর দয়া করো। আমি আজ থেকে কোনো গ্রামের লোকেদেরকে গ্রামবাসীদের ওপরে অত্যাচার করব না, কথা দিলাম।
তুমি গ্রামের সবাইকে একেবারে অতিষ্ঠ করে তুলেছিলে, তারই অভিশাপ তুমি পেয়েছো, বুঝলে? আমাকে ক্ষমা করে দাও, আর এর কোনো উপায় একটা বলো। আমি সবার জমি ফিরিয়ে দেব, কথা দিচ্ছি, আর তাদের টাকা পয়সাও। আর যতদিন না তোমার মাতা আমাকে উপায় বলবে না, আমি এখান থেকে যাব না কোথাও। কুঁজো ওই বুড়িমার বাড়িতে গিয়ে কান্নাকাটি করতে শুরু করে, আর কান্নাকাটি করতে দেখে ওই বুড়িমা তাকে বলে, যদি তুই এই কুড়ো অবস্থা থেকে মুক্তি চাস, তাহলে তোকে পুরো গ্রামকে খুশি করতে হবে। তখন গিয়ে তুই এই অসুখ থেকে ছাড়া পেয়ে যাবি। আমি সব কিছু করার জন্য তৈরি আছি, আপনি যেমন বলবেন আমি তেমনই করব। এরকম কুঁজো হয়ে থাকার থেকে তো আমি আমার প্রাণটাই শেষ করে দেব। আমি আমার সব ভুল বুঝতে পেরে গেছি। তখন ওই বুড়িমা ওকে নিজের সঙ্গে নিয়ে গিয়ে একটা উঠোনে মন্দিরের কাছে নিয়ে যায়, যেটা ভগবতী মায়ের ছিল। এটা কি? আপনি আমাকে এখানে কেন নিয়ে এসছেন? এটা ভগবতী মায়ের মন্দির। এই মন্দিরের প্রসাদ তুই সমস্ত গ্রামবাসীদের খাওয়াবি, আর ওদের থেকে পাওয়া জমি আর টাকা পয়সা ওদেরকে ফেরত দিয়ে দিতে হবে। এইটুকু করার পর তুই ঠিক হয়ে যাবি। আমি এরকমটাই করব। ওই কুঁজো লোকটা তারপর সেরকমই করে, গ্রামের সবার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ দিতে যায়। আমি যা ভুল করেছি আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই, সেই জন্য আমি তোমার পায়ে পড়তেও রাজি আছি, বুঝেছো? আরে শুধু পায়ে পড়লে হবে না, কিছু একটা করে তখন বুঝবো। কুঁজো নিজের বাড়িতে বিশাল বড় ভোজের ব্যবস্থা করে, ভগবতী মায়ের চরণে প্রসাদ দান করে গ্রামের সবাইকে ভোজ খাওয়ায়। খাবারটা তো বেশ ভালোই হয়েছে, কি দারুণ খেতে লাগছে। অনেক দিন পরে ভালো করে খাওয়ালো। ভালো করে খাও পেট ভরে। জমিদারের সেই ভোজ দেবার পরই গ্রামের লোকেরা খুব খুশি হয়। আমি তোকে ক্ষমা করলাম, এখন তুই নিজের আগের অবস্থায় চলে আসবি। আর সঙ্গে সঙ্গে কুঁজো জমিদারের উপরে একটা আবার আলো আসে, আর সে আগের মতন আবার হয়ে যায়। এটা কি? আমি আবার আগের মতন হয়ে গেছি। জয় ভগবতী মায়ের জয়, জয় ভগবতী মায়ের জয়। জমিদার খুবই আনন্দ হয়, আর নিজের আসল রূপে ফিরে এসে গ্রামের লোকেদেরকে 1 মাস পর্যন্ত ভোজ খাওয়াতে থাকে। সবার পয়সা ফিরিয়ে দেয় সে, আর খুশি খুশি গ্রামের লোকেরা বাস করে। সিমলার একটা গ্রামে একটা ছেলে থাকতো, সূর্য। সূর্যের বাবার চায়ের দোকান ছিল। ও সকালবেলায় ওনার সাহায্য করত, আর তারপর স্কুলে যেত। স্কুলে সূর্যের সাথে কেউ কথা বলতো না, কারণ ও চাওয়ালার ছেলে ছিল। ও সবার সাথে কথা বলার চেষ্টা করত, বন্ধুদের গ্রুপে সামিল হতে চাইতো, কিন্তু কেউ তার সাথে কথা বলতো না। আর যদিও কথা বলার চেষ্টাও করত, তখন সবাই ওর নামে ঠাট্টা করত। এই, তোরা আমার সাথে ভিডিও গেম খেলবি? হ্যাঁ, আমি খেলবো। এই, আমি চা বানানোর জন্য বলছি না, গেম খেলার জন্য ডাকছি, বুঝলি? যা এখান থেকে। সূর্যের মন খুব খারাপ হয়ে যায়। ও বাড়ি গিয়েই মুখ ফুলিয়ে বসে থাকত। সূর্যের বাবা এটা দেখেন আর ওর জন্য খাবার নিয়ে আসেন। আরে কি হয়েছে সূর্য, এরকম মন খারাপ করে বসে আছিস যে? এই নে, খাবারটা খেয়ে নে, তোর ভালো লাগবে, নে। বাবা, তুমি কোনো অন্য কাজ করছো না কেন? এতগুলো কাজের মধ্যে থেকে তুমি এই কাজটাই পেলে? আরে চা বানানোটা অন্যায় তো নয়। আরে সকালবেলা উঠে সবাই চায়ের কথাই বলে, বুঝলি? না, আমার বন্ধুরা এটা নিয়ে ইয়ার্কি করে, আমায় ওদের সাথে খেলতেও দেয় না। আচ্ছা তুমি বলো কোন খেলাটা খেলবে, এক্ষুনি খেলি, চলো। তোমার সাথে না, আমি বন্ধুদের সাথে খেলবো। এইটুকু বলে ও ওখান থেকে চলে যায়, খাবার না খেয়েই। সূর্যের বাবা এটা দেখে খুব খারাপ পায় যে ওনার কারণে সূর্যের বন্ধুরা ওর সাথে খেলা করে না। পরের দিন তার বাবা চা বানানোর সাথে সাথে অন্য কাজও খুঁজতে শুরু করে। আর সূর্যের স্কুলে বাচ্চাদেরকে বাইরে ট্রেকে নিয়ে যাওয়ার কথা চলছিল। কয়েকদিন পরে তোমাদের সবাইকে একটা জঙ্গল ট্রিপে নিয়ে যাওয়া হবে, তোমরা সবাই তৈরি থেকো। সব বাচ্চারা খুশি হয়ে যায়। সূর্য বাড়ি ফেরে আর এই কথাটা তার বাবাকে বলে। বাবা, আমাকে স্কুলের তরফ থেকে জঙ্গল ট্রিপে নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে জরুরি জিনিস প্যাক করে দিয়ে দাও। আরে বাহ, এ তো খুব ভালো কথা। তুমি তোমার জিনিসপত্রের মধ্যে একটা ছোট গামলা নিয়ে যাও, জানো? যদি ওখানে রান্না করতে হয় তাহলে কাজে লাগবে, বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা, নিশ্চয়ই। আর হ্যাঁ, তোমাকে আর একটা কথা বলে দিচ্ছি আমি,
আমি নতুন কাজ খুঁজছি। তোমাকে আর বন্ধুদের সামনে লজ্জিত হতে হবে না, বুঝতে পেরেছো? ওরা তোমার সাথে ভালো করে কথা বলবে, দেখো। সত্যি বাবা? হ্যাঁ। সূর্য হাসি খুশি ভাবে বাবাকে আলিঙ্গন করে। কিছুদিন পর জঙ্গল ট্রিপে যাওয়ার দিন চলে এলো। সব বাচ্চারা ওই জঙ্গলে পৌঁছে যাওয়ার পর ট্রেকিং শুরু করে দেয়। আমি তোমাদেরকে 4 জন করে গ্রুপে ভাগ করে দেব, যার মধ্যে একজন লিডারও থাকবে। আমরা সবাই একসাথে থাকবো আর নিজেদের কাজ করব। সবাই নিজেদের লিডারের কথা মানবে, বুঝতে পেরেছো? সবাই নিজেদের ব্যাগ নিয়ে ট্রেকিং শুরু করে। আরে কাকে লিডার বানিয়ে দিল? ও তো চা বানানো ছাড়া কিছুই পারে না। দূর। সবাই হাসতে শুরু করে। সূর্যের মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর আয়ান ক্লান্ত হয়ে পড়ে। ঠিক আছে, আমরা এখানে একটু আরাম করি, একটু আর কিছু খাবার দাবার খেয়েও নি। বাকি সবাইও মেনে যায় আর বসে পড়ে। না, আমরা থামতে পারবো না। যদি বসে পড়ি তাহলে লেট হয়ে যাবে। খুব তাড়াতাড়ি অন্ধকার হতে চলেছে। এই দেখো, লিডার হয়ে গেছে বলে আমাদেরকে হুকুম দিচ্ছে। হ্যাঁ, না, আমরা কোথাও যাব না। তুই যেতে চাইলে তুই একা যা। আমরা আমাদের খাবারটা খাওয়ার পরেই ট্রেকিং শুরু করব। তুই যা তো। সূর্যের বারণ করা সত্ত্বেও ওরা সবাই ওখানেই থেমে যায়। লিডার হওয়ার দরুন সূর্যও তাদেরকে ছেড়ে যায় না, ওখানেই থেমে যায় ওদের সাথেই। কিছুক্ষণ পর টিচার আর বাকি বাচ্চারা এগিয়ে যায় আর ওরা সবাই পেছনে থেকে যায়। ওরা আরাম করে খাবার খাওয়ার পর আবার তাদের ট্রেকিং শুরু করে দেয়। কিন্তু খুব শীঘ্রই সূর্যাস্ত হয়ে যায় আর অন্ধকার হয়ে যায়। আরে, অন্ধকার হয়ে গেল এখন দেখছি। এখন তো রাস্তাও খুঁজে পাচ্ছি না। বাকি বাচ্চারাও ভয় পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই এরকম একটা মোড় আসে যেখান থেকে রাস্তা জানাটা মুশকিল হয়ে যায় আর ওদেরকে ওখানেই দাঁড়াতে হয়। এখন তো আমিও রাস্তা জানি না। আমার মনে হয় আমাদেরকে চিৎকার করা উচিত। সঙ্গে সঙ্গেই 4 জন মিলে টিচার আর ক্লাসের অন্য বাচ্চাদেরকে ডাক দেয়, কিন্তু কিছুই হয় না। টিচার, টিচার, আরে কেউ শুনতে পাচ্ছ? আমরা হারিয়ে গেছি, কেউ আছে? সবাই চিৎকার করে, কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। মনে হয় আমরা অনেক পিছিয়ে আছি। আমরা আগের রাস্তাও জানি না। তাহলে এখানেই দাঁড়িয়ে যাই। হতে পারে যদি এগিয়ে যাই তাহলে আমরা রাস্তাই ভুলে যাব। না, আমাদের চেষ্টা করতেই হবে। হয়তো আমরা ওখানে পৌঁছে যেতে পারি। অনেক রাত হয়ে গেছে তো, জানোয়ারেরও ভয় আছে। আর টিচার আমাদেরকে খুঁজতে খুঁজতে চলেই আসবে নিশ্চয়ই। আমাদের এখানেই দাঁড়ানো উচিত। সবার এটাই ঠিক মনে হয় আর ওরা ওখানেই বসে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যায় আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। আর ওদের কাছে বাঁচা খাবারও খুব কম ছিল। এখন তো আমাদের কাছে আর খাবার মতন একটুও খাবার নেই দেখছি, আর জলও শেষ। সেই জন্য আমি বলছি আমাদের চলে যাওয়া উচিত। আরে কিন্তু যাবো কোথায়? আমরা তো রাস্তাও জানি না। আমার তো খুব ভয় করছে। জন্তু জানোয়ার চলে এলে কি করব আমরা? আমার খুব শীত করছে। হ্যাঁ, আমারও। আমি আগুন জ্বালাচ্ছি। আর সবাই মিলে আগুন জ্বালায়। কিছুক্ষণ হওয়ার পর আগুন কম হতে শুরু করে। এবার কি করবো? এত ঠান্ডায় আগুন নিভে যাচ্ছে। আগুন যদি না জ্বলে তাহলে আমরা ঠান্ডাতেই মরে যাব। সূর্য কিছু একটা ভাবে আর বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। আমার কাছে বাসন আর চা পাতা আছে ব্যাগে। ওটা আগুন বুঝে যাওয়ার পরেও গরম থাকবে, আমাদেরকেও গরম রাখবে তা। সূর্য সঙ্গে সঙ্গে বাসন বার করে আর সবাই ওকে নিজের জলের বোতল দেয়। কিন্তু তা সত্ত্বেও জল কম ছিল। ওখানে পাশে একটু বরফ পড়েছিল। ওরা বরফ তুলে নেয়। যখনই কালো চা তৈরি হয় আগুন নিভে যায়। কালো চা সবার ভালো লাগে। সেটা খাওয়ার পর সবাই প্রশংসাও করে, কিন্তু আয়ান চুপচাপ চাই খায়। কিছুক্ষণ পর তারা পাতা নড়ার আওয়াজ পায়। সবাই ভয় পেয়ে ওঠে আর গাছের দিকে তাকায়। তখন ওদের টিচারকে ওরা দেখতে পায়। সবাই শান্তির শ্বাস নেয়। ক্যাম্পে পৌঁছানোর পর যখন টিচার তাদের প্রশংসা করে তখন আয়ান বলে যে ওরা সুরক্ষিত হয়েছে শুধু সূর্যের কারণে। আয়ানের মুখে এইটুকু শুনে সূর্য খুব খুশি হয়। সূর্যের বুদ্ধিমত্তার কাহিনী শুনে সবাই সূর্যর সাথে বন্ধুত্ব করে। যদি সূর্য চা বানাতে না জানতো
তাহলে হয়তো ওরা সবাই তার সাথে বন্ধুত্ব করত না। আজ প্রথমবার সে চাওয়ালা হওয়ার দরুন গর্বিত মনে করছিল। পরের দিন ও হাসি খুশি নিজের বাবার কাছে যায় আর ওনাকে এই সমস্ত ঘটনা বলে। আরে এ তো খুব ভালো কথা। তাহলে একটা সুখবর আমার কাছেও আছে, আমি একটা কাজ খুঁজে নিয়েছি। সূর্য এটা শুনে অবাক আর উদাস হয়ে যায়। না বাবা, কাজ পাল্টানোর কোনো দরকার নেই। তুমি যাই কাজ করো সেটাই অনেক ভালো, আর কোনো কাজ ছোট বা বড় হয় না, এটা আমি বুঝতে পেরে গেছি। সূর্যের বাবা এটা শুনে খুশি হয়ে যান আর পরের দিন থেকেই ও হাসি খুশি নিজের বাবার দোকানে সাহায্য করতে শুরু করে। আর যখনই ও স্কুলে পৌঁছায় সবাই ওর সাথে দেখা করে ওর সাথে কথা বলতে শুরু করে। আর এখন ওরা সবাই সূর্যের সাথে খেলাধুলোও করে।